শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সকল সদস্য আজকে যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে তাদের সকলকে আসসালামু আলাইকুম এবং আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে ব্যানার হেডে আলোচনা সভা এবং দোয়া মাহফিল, যদিও আলোচনা সভাটার আসলে কি বিষয়ের উপরে আলোচনা কোনো স্পেসিফিক যেহেতু দিক নির্দেশনা নেই, কিন্তু আজকে প্রধান অতিথির নির্দেশনার প্রেক্ষিতে আমি দু একটি বিষয় আলোচনার অবতারণা করতে চাই। আজকের এই আলোচনাটা সত্যিকার অর্থে একটু ডিফারেন্ট, কারণ আজকে এখানে যারা আছে সিংহভাগ আইন পেশার সাথে জড়িত এবং তাদেরকে বলা হয় দে আর লার্নেড সোসাইটি। লার্নেড সোসাইটি ইন ইউকে দেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের কি করণীয় হতে পারে সে বিষয়টির উপরে কিছুটা আলোকপাত করে আমি আমার বক্তব্যের কলেবর সমাপ্ত করব। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে একটি বিষয় ফ্যাসিস্ট রেজিম থেকে যেটি শুরু হয়েছিল মিথ্যা প্রোপাগান্ডা বিভিন্ন স্তরে এবং ডিফারেন্ট ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের মানুষকে প্রতিবেশী দেশ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া রিজিয়ন এই সব জায়গায় একটি ডিফারেন্ট ন্যারেটিভের মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটি প্রতিপক্ষ হিসেবে তুলে ধরবার প্রবণতা ছিল এবং যেটি এখনো চলমান। আমার মনে হয় যে একটি বিষয় আমাদের অবস্থান থেকে পরিষ্কার করা দরকার আন্তর্জাতিক অঙ্গনে এবং আমাদের নিজেদের পরিমণ্ডলেও, সেটি হচ্ছে যে বাংলাদেশের জন্ম থেকেই রাজনৈতিকভাবে বাংলাদেশ তার যে ফরেন পলিসিতে কি ভূমিকা রাখতে পারে। আইনজীবীদের অবস্থান থেকে আমরা যদি আলোচনা করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যে ছোট্ট মানচিত্র, এই মানচিত্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ফরেন পলিসির কথা বলেছিলেন যে বাংলাদেশের বাইরে বাংলাদেশের কোনো প্রভু নেই, বাংলাদেশের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমি একটি সহজ জিনিস আমাকে রিয়েল স্ট্রাইক করেছিল গত কয়েক সপ্তাহ পূর্বে। আজকের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি কোন এক কথা প্রসঙ্গে তিনি ইনফরমালি বলেছিলেন যে ভারত আমাদের কিন্তু সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং আমাদের চারদিকে সারাউন্ড করে সবচেয়ে দীর্ঘতম জায়গা জুড়ে প্রতিবেশী এবং আমরা কিন্তু প্রতিদিন প্রতিবেশী পরিবর্তন করতে পারি না। প্রশ্ন হচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে ন্যারেটিভটা আন্তর্জাতিক অঙ্গনে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সম্প্রীতি বিনষ্ট করবার একটা প্রচেষ্টা আছে। আমাদের এই জায়গাতে কাজ করবার সুযোগ আছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফরেন পলিসি, সেটার আঙ্গিকে আমাদের আসলে করণীয় হচ্ছে এটাই যে ভারতের মানুষের সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আমাদের কোনো বিরোধ নেই। রাষ্ট্রপতিরা যারা রাজনীতিতে ছিলেন তারা ডিফারেন্ট ন্যারেটিভ উপস্থাপন করে আজকে যদি ফ্যাসিস্টকে তারা প্রশ্রয় দেয়, সেক্ষেত্রে আমাদের অবস্থান খুব পরিষ্কার যে আমাদের বিরোধিতা ভারত নামক রাষ্ট্রের সাথে নয়, তারা আমাদের প্রতিবেশী। বাংলাদেশের মানুষ ন্যাচারালি ওয়েলকামিং এবং আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রাখতে চাই। পার্থক্য হচ্ছে তারা বাংলাদেশের মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করবে নাকি ফ্যাসিস্টকে সাদরে গ্রহণ করবে, সেটা তাদের চয়েস। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আইনজীবীরা যেটা করতে পারে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে সর্বস্তরে প্রসার করতে পারে, কারণ তারা লার্নেড সোসাইটির অংশ। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট, আপনি দেখবেন একটা কথা আমরা সবসময় ইনফরমালি বলি, যে দেশের কাজই ভালো সেই দেশ তত উন্নত। যে মাটিতে আজকে আমরা বসে কথা বলছি যুক্তরাজ্যের লন্ডন শহর। আপনি এই ব্রিটিশ সোসাইটির ইতিহাস যদি দেখেন খুব সংক্ষেপে, যুগে যুগে রাজা বাদশারা যারা ছিল ক্ষমতায় এদেশেও, তারা কিন্তু সবসময় নির্যাতন, নিপীড়ন এবং সাধারণ মানুষের তাদের কাছে অ্যাক্সেস ছিল,
এই দেশের যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারি যারা থাকতো তারা রাজার উপদেষ্টা হিসেবে থাকতো, তারা বলতো রাজা ভগবান, ভগবানের কাছে গেলে কেউ খালি হাতে ফিরবে না। তখন যদি স্বাভাবিক আইনের আওতায় কেউ রেমেডি না পেত, তারা তখন ইকুইটি এটার আওতায় রেমেডি দিত, এবং এতে করে আজকের যে ব্রিটিশ সোসাইটি আমরা দেখছি, এটি কিন্তু এই দেশের এই প্রুডেন্ট জুডিশিয়ারির হাত ধরে গড়ে উঠেছে। জুডিশিয়ারিতে যারা থাকেন, বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার তার এই জমিনে যারা জুডিশিয়াল পজিশন হোল্ড করেন, অ্যাকচুয়ালি ওই বিচার দিবসের মালিক আল্লাহর যে হুকুম, সেটার আলোকে তারা দুনিয়াতে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেন। বাংলাদেশে জাস্ট উল্টা। আমাদের ছোটকাল থেকে বড় হওয়ার পর্যায় পর্যন্ত আমরা জুডিশিয়ারিতে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পর্যন্ত আমরা দেখেছি একটা জেনারেলাইজড রেসপেক্ট এবং প্রুডেন্ট মেধাবী মানুষের পদচারণা ছিল। যেভাবেই হোক, আপনি যদি আজকে দেখেন, গত ফ্যাসিস্ট আমলে বিচারপতি ছিল যার লাইফ লং থার্ড ক্লাস। আমি কোনো মানুষকে আন্ডারমাইন করছি না, আল্লাহর সৃষ্টির সকল মানুষ ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে দায়িত্বের জন্য উপযুক্ত তাকে সেখানে পদায়ন করা। যেমন আপনি এই দেশে দেখেন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন তারা গঠন করেছে, রাইট? এবং জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইম্পার্শিয়ালি যখন যে কোনো নিয়োগ দেয়, সেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কথা তারা লিখেছে মেরিট, মেরিট অ্যান্ড মেরিট, অ্যান্ড আফটার দ্যাট মেনি আদার কোয়ালিটিস। সো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, একটা দেশ চালায় রাষ্ট্রের তিনটি অর্গান, পার্লামেন্ট, জুডিশিয়ারি এন্ড এক্সিকিউটিভ। বাংলাদেশের জন্য জুডিশিয়ারির ভূমিকা আরো বেশি, কারণ বাংলাদেশ যে রিটেন কনস্টিটিউশনের আওতায় চলে, এই কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি। বাংলাদেশের জুডিশিয়ারিকে সবচেয়ে বড় যে ইনস্টিটিউশনটাকে যেদিন ধ্বংস করা হয়েছে, আপনাদের মনে থাকবে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে, ক্ষুদ্র কথা দিয়ে আমরা বলার চেষ্টা করেছি, দেশের কফিনে শেষ পেরে ফ্যাসিস্ট ঠুকে দিয়েছে। বাংলাদেশের জুডিশিয়ারিতে, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা নিতান্তই ফ্যাসিস্টের পুডল ছাড়া আর কিছুই ছিল না। আজকে আপনাদের এই লার্নেড সোসাইটির এই আলোচনার মাধ্যমে, আজকে এখানে আমাদের আলোচকরা কিছু সুন্দর কথা বলেছে, যে সত্যিকার অর্থেই এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা যাদেরকে অতিথি হিসাবে পেয়েছি, তারা দেশের সবচেয়ে প্রুডেন্ট এবং মেধাবী সোসাইটির মানুষ, এবং একই সাথে এই মুহূর্তে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সুপ্রিম অথরিটি, যারা ডিসিশন মেকার, তাদেরও অংশ। আমরা বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে সঠিক নির্বাচনের মধ্য দিয়ে যদি ক্ষমতায় আসে, প্রথম যে জায়গাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আসলে সত্যিকার অর্থেই যদি দেশকে বাঁচাতে হয়, সংশোধন করা দরকার, সেটা বাংলাদেশের জুডিশিয়ারি। একটি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করতে হবে। আর তখনই আলোচনায় চলে আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সকলের পক্ষ থেকে দেশবাসীর সামনে যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন। এটি রেলিভেন্ট। আমি 31 দফার বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আইনের সামান্য ক্ষুদ্র মেম্বার হিসেবে, সদস্য হিসেবে আমি শুধু এটুকুই বলতে চাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে পুনর্মূল্যায়ন দরকার, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন ইন্ডিপেন্ডেন্টলি করে মেরিট এবং মেরিট জুডিশিয়ারিতে যদি আমরা পদায়ন করতে পারি, তাহলে করে যে জিনিসটা সবচেয়ে হবে, আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি লক্ষ্য করবেন, মার্গারেট থ্যাচার যখন এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, লৌহ মানবী বলা হতো তাকে। মার্গারেট থ্যাচারের সময় এদেশের তখন হাইয়েস্ট কোর্ট ছিল হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস এর মেম্বার ছিল লর্ড ডিপ্লক। লর্ড ডিপ্লক ন্যাচারালি মার্গারেট থ্যাচারের একই চেম্বারে কাজ করেছে, ঘনিষ্ঠ ছিল। অনেকে বলতো যে সে মার্গারেট থ্যাচারের অ্যাকচুয়ালি পারপাস সার্ভ করে, বাট তাদের ইন্ডিপেন্ডেন্সি এবং তাদের মেরিট নিয়ে কখনো কোনো প্রশ্ন ছিল না। ওই সময় একটা যুগান্তকারী ম্যাটার হয়েছিল যে ব্যাপক শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল কনজারভেটিভ গভর্নমেন্টের বিরুদ্ধে। তো জিসিএইচকিউ, জেনারেল কমিউনিকেশন হেডকোয়ার্টার,
এটা রাষ্ট্রের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেখানকার ট্রেড ইউনিয়ন যখন কনজারভেটিভ গভর্নমেন্টের বিরুদ্ধে খুবই সক্রিয় ভূমিকা পালন করলো, মার্গারেট থ্যাচার সিদ্ধান্ত নিল যে তাদেরকে এটাকে বলে যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হিসেবে ডিক্লেয়ার করে রাষ্ট্রের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত করলে তারা ট্রেড ইউনিয়ন করতে পারবে না। সো গভর্নমেন্ট তার এক্সিকিউটিভ অর্ডারে এটাকে অ্যাবলিশ করে দিল। তারা ন্যাচারালি কোর্টে গেল এবং এই মামলাটা হাউস অফ লর্ডস পর্যন্ত গেছে। লর্ড ডিপলক কেউ কেউ বলে সমালোচনা করে যে তিনি মার্গারেট থ্যাচারকে ফেভার করেছেন এইভাবে আইনের ব্যাখ্যা দিয়ে এটা আসলে রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত, সুতরাং এটা এক্সিকিউটিভরা ভালো বুঝবে, ভালো দেখবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড এবং মেরিট থাকার কারণে তিনি যে কাজটি করেছেন, আজকে আমরা যে জুডিশিয়াল রিভিউয়ের কথা বলি, এই জুডিশিয়াল রিভিউয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তাৎপর্যপূর্ণ আইনি দিক নির্দেশনা তিনি একই মামলায় দিয়েছেন। যে মার্গারেট থ্যাচারকে তিনি কিন্তু ফেভার করেছেন, অ্যাট দ্য সেম টাইম তাকে ডিক্লারেশন দিয়েছেন যে আপনি এই মানুষগুলো, এই ট্রেড ইউনিয়ন গত 100 বছর ধরে এনজয় করছে, আপনি এটা হুট করে বন্ধ করে দিতে পারেন, আপনার এই ক্ষমতা আছে। কিন্তু এই বিষয়টা আসলে তাদের সাথে আলোচনা করে নিলে এটা প্রপোর্শনেট হতো, এটা ভালো হতো। এতে করে যে জিনিসটা হয়েছে, ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসছে তারা কিন্তু পরবর্তীতে এ জাতীয় কোনো ডিসিশন মেক করার ক্ষেত্রে দে মেড দ্য ডিফারেন্ট ডিসিশন। সো আমি যেটা সহজ করে বক্তব্যের শেষে বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠিত সরকার ভবিষ্যতের জন্য বাংলাদেশের জুডিশিয়ারিকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং ইম্পার্শিয়াল অবস্থানে নিয়ে যেতে পারে, এবং বাংলাদেশের জুডিশিয়ারি যদি শক্তিশালী হয়, বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে। বাংলাদেশের জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট, ইম্পার্শিয়াল হয়, মেরিটোরিয়াস হয়, বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব সুসংহত হবে, এবং তাতে করে বাংলাদেশের সত্যিকারের সাফল্য আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং দোয়া মাহফিলের আওতায় আজকে ফেব্রুয়ারি মাস 52 মহান ভাষা আন্দোলনের সকল শহীদ থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে 2000 সালেও হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, অনেকে শহীদ হয়েছিলেন, এবং আজকের যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করুন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং হায়াতে তৈয়বা আল্লাহ দান করুন, এবং জনাব তারেক রহমানের আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ তারেক ভাইকে আমাদের মধ্যে